Okay, thank you everyone for joining our algorithm class. আমরা এর আগে ঈদ ভ্যাকেশনের আগে আমরা মিড টার্ম পরীক্ষার যে সিলেবাসটা ছিল আমাদের গ্রিডি অ্যালগরিদম পর্যন্ত সিলেবাসে ছিল, রাইট? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে ডাইনামিক প্রোগ্রামিং নতুন আরেকটা স্ট্র্যাটেজি এটা থেকে শুরু করব। এবং ডাইনামিক প্রোগ্রামিংটাও আমরা দেখবো যে এর ভিতরে বেশ কয়েকটা প্রবলেম এক্সাম্পল আমরা আলোচনা করব, এগুলোর কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। তো আমাদের ফাইনালের আগে দুটো নতুন টপিক আমরা শিখবো, সেটা হলো ডাইনামিক প্রোগ্রামিং আর হলো গ্রাফস। তো গ্রাফসটা অলরেডি তোমরা করে এসেছো, ডিসক্রিট ম্যাথমেটিক্স, ডেটা স্ট্রাকচার, এই কোর্সগুলোতে গ্রাফ আছে। তো আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আজকে শুরু করব। ওকে, let me share my screen. Yes sir. Okay. Okay. তাহলে ডাইনামিক প্রোগ্রামিংটা হলো ইটস কাইন্ড অফ ডিভাইড এন্ড কনকর। কিন্তু ডিভাইড এন্ড কনকরে যখন আমরা প্রবলেমটা ভেঙে ফেলি, সাব প্রবলেমগুলো একটা আরেকটার উপর ডিপেন্ড করে, আলাদাভাবেই সলভ করা যায় এবং ফাইনালি আমরা একটা সলিউশন পাই। কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা এরকম না। ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার এটাও প্রবলেমটা ভেঙে ফেলে, বাট একটা সাব প্রবলেম সলভ করতে গেলে আর একটা সাব প্রবলেমের সলিউশনের প্রয়োজন হয়। ওকে, তাহলে উদাহরণ হিসেবে আমরা যদি বলি, তোমরা ফ্যাক্টোরিয়াল করেছো, তাই না? ফ্যাক্টোরিয়াল বের করেছো না? যদি বলা হয় 10 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্ট কি হবে, তোমরা এটা কিভাবে করবে? স্যার 1 গুণ মানে 1 থেকে 10 পর্যন্ত গুণ করতে হবে স্যার। 1 গুণ 2 গুণ 3 গুণ। তার মানে 10 গুণ 9 গুণ 8 গুণ জি স্যার। এভাবে 1 পর্যন্ত, জি তাই স্যার। না? জি স্যার। ওকে, তাহলে এটা একটা মেথড। এখন ইমিডিয়েট আর একটু পরেই যদি বলা হয় 11 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্ট বের করো, তখন তুমি কিভাবে করবে? So 10 factorial factorial 11 সরি, 10 factorial এর সাথে 11 গুণ করব। 10 ফ্যাক্টোরিয়াল এর সাথে নাকি 10 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্টের সাথে? যে রেজাল্ট 10 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্টের সাথে, তাই না? 10 ফ্যাক্টোরিয়াল এর সাথে তো আর গুণ করা যায় না, যায়? জি 10 স্যার ফ্যাক্টোরিয়াল ওইটাই রেজাল্টের সাথে, বুঝেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন এটা আমি কখন পারবো বলতে পারবে? আমি যে বললাম 11 ফ্যাক্টোরিয়ালটা বের করার সময় 11 গুণ 10 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্ট, এটা আমি কখন পারবো? স্যার যখন আমরা 10 ফ্যাক্টোরিয়াল মান জানা থাকবে আমাদের। যখন আমাদের 10 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্টটা সেভ করা থাকবে। কম্পিউটারের ক্ষেত্রে যদি সেভ করা না থাকে, তাহলে কি আমি ওই রেজাল্টটা পাবো? 10 ফ্যাক্টোরিয়াল নো স্যার। রেজাল্টটা? না স্যার। মানে যদি আমি যে সাব প্রবলেম গুলো, একটা প্রবলেমকে ভাঙলে তো আমরা সাব প্রবলেম পাই, তাই না? তো যখন আমি একটা সাব প্রবলেমের সলভ করছি, তখন সেটার রেজাল্ট যদি আমি সেভ করে রাখি,
তাহলে সেটা আমার অন্য সাব প্রবলেম সলভ করতে আমার কাজটা ইজি হয়। তো এইটাই ডাইনামিক প্রোগ্রামিং, বুঝতে পারছো? আর একটা এক্সাম্পল যদি আমরা বলি, ফিবোনাসি নাম্বার তোমরা আহ, জানো হয়তো, ফিবোনাসি নাম্বার শুনেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। অনেকে ফিবোনাকি বলে। ফিবোনাকি নাম্বারস এর ইয়ে কি, কিভাবে এটা কাজ করে? আগেরটার সাথে পরেরটা যোগ হইতে থাকে স্যার। এন তম ফিবোনাকি নাম্বার আমি কিভাবে বের করবো? এন তম ফিবোনাকি নাম্বার আমরা বের করি তার আগের দুইটা ফিবোনাকি নাম্বারের যোগফল করে, তাই না? তাহলে আগের দুইটা যদি আমার সেভ করা না থাকে তাহলে কি আমি পারবো? না স্যার। পারবো। তাইলে ডাইনামিক প্রোগ্রামিং এর মূল বিষয়টা হলো এটা একটা সাব প্রবলেম আর একটা সাব প্রবলেমের উপরে ডিপেন্ড করছে, যার কারণে এটা ডিপেন্ডেন্ট। যার কারণে আমরা এখানে বলছি ওভারল্যাপিং সাব প্রবলেমস। ওভারল্যাপ বলতে এখানে ডিপেন্ডেন্সি বুঝিয়েছে, যে একটা সলভ করতে আর একটা সাব প্রবলেমের সলিউশন আমার প্রয়োজন, বুঝতে পারছো? যে কোনো প্রবলেম যখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করব, আমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। কয়টা স্টেপ? তিনটা স্টেপ। স্টেপগুলো এখানে দেয়া আছে। প্রথম স্টেপটা হলো রিকারেন্স রিলেশন। তারপরে সেকেন্ড স্টেপ হলো টেবুলার কম্পিটিশন, থার্ড স্টেপ হলো ট্রেসব্যাক। তো রিকারেন্স রিলেশনটা কি? রিকারেন্স রিলেশনটা হলো একটা ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা সাব প্রবলেম গুলো সলভ করব, বুঝতে পারছো? এখন এই যে আমরা বললাম ফিবোনাসি নাম্বারস, ফিবোনাসির ফিবোনাকির যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু একটা ফর্মুলা থেকে আসে, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা কি বলতে পারবে? খুবই সহজ একটা ইকুয়েশন। এনিওয়ান? স্যার কি একটা পিরামিড ছিল মনে হয়, ভুলে গেছি। পিরামিড? না, পিরামিড তো আর ইকুয়েশনটা কি ছিল? আচ্ছা, ইকুয়েশনটা ছিল হলো ফাংশন অফ এন, মানে এন তম ফিবোনাকি নাম্বার হবে হলো ইকুয়াল টু ফাংশন অফ এন ইকুয়াল টু ফাংশন অফ এন মাইনাস ওয়ান প্লাস ফাংশন অফ এন মাইনাস টু। তার মানে এন তম ফিবোনাকি নাম্বার আমরা পাবো তার আগের দুইটা ফিবোনাকি নাম্বারের যোগ করে, এন মাইনাস ওয়ান তম এবং এন মাইনাস টু তম। এন যখন আমরা বের করব তখন তার আগের দুইটা টার্ম কি হবে? এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু না? জি যখন স্যার। আমরা এন বের করছি তার মানে আগের দুইটা যোগ করে আমরা এন তম ফিবোনাকি নাম্বারটা পাবো। এইটা হলো এটার রিকারেন্স রিলেশন। আমরা যখনই এন বের করব তখন এই একই ফর্মুলা আমরা ব্যবহার করব, আগের দুইটা যোগ করব। এটাকে আমরা বলছি রিকারেন্স রিলেশন। এখন তুমি বলতে পারো এই রিলেশনটা কোথা থেকে আসলো, তাই না? রিকারেন্স রিলেশনটা, কোন রিকারেন্স রিলেশনই কিন্তু কিন্তু এটা অল অফ এ সাডেন কিন্তু আসে নাই। এটার পিছনের একটা গল্প আছে, তার মানে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটাকে সিনথেসাইজ করার জন্য আমার এই রিলেশনটা দরকার, বুঝতে পারছো?
পৃথিবীতে যত ফর্মুলা আছে, যত রিলেশন আছে, তার পিছনে কিন্তু একটা প্রবলেম আছে বা একটা গল্প আছে। তো ফিবোনাকি নাম্বারের পিছনেও কিন্তু এই যে রিলেশনটা আমরা বললাম, ফাংশন অফ n ইকুয়াল টু ফাংশন অফ n মাইনাস ওয়ান প্লাস ফাংশন অফ n মাইনাস টু, এটার পিছনেও একটা প্রবলেম আছে, গল্প আছে। এই গল্পটা তোমাদের দেয়া আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর রোজেনের বই আছে একটা, ওই বইটার ভিতরে দেখো, এর ভিতরে আছে। রোজেনের বই পড়েছো তোমরা, ডিসক্রিট ম্যাথমেটিক্স? জি স্যার। হ্যাঁ, ওই বইটার ভিতরে আছে। গল্পটা আমি তোমাদের একটু ব্রিফ করি। গল্পটা এরকম, একটা পাজেল আর কি। মনে করো যে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে, নির্জন দ্বীপ, সেখানে একটা একজোড়া খরগোশ রাখা হলো, একটা মেল খরগোশ আর একটা ফিমেল খরগোশ। ওকে, তো অ্যাডাল্ট, তারা অ্যাডাল্ট খরগোশ। তো খরগোশ দুইটা 2 মাস পর, যেহেতু তারা অ্যাডাল্ট, তারা 2 মাস পরে প্রজনন করে, 2 মাস পর পর প্রজনন করে। যখন প্রজনন করে তখন আরো একজোড়া খরগোশ তারা প্রডিউস করে, একটা মেল একটা ফিমেল। নবজাতক যে খরগোশ, তারা আবার 3 মাস ওয়েট করে অ্যাডাল্ট হওয়ার জন্য। তো 3 মাস পরে যখন অ্যাডাল্ট হয় তখন তারা আবার ব্রিড করে, তারপর 3 মাস পর থেকে তারা আবার 2 মাস পর পরে ব্রিড করতে থাকে। বুঝতে পারছো? এইটা হলো তোমার সিনারিও। এখন এরকম যদি চলতে থাকে তাহলে তোমাকে বের করতে হবে n তম মাস পরে ওই দ্বীপে কতগুলো খরগোশ পাওয়া যাবে। বুঝতে পারছো? তো এইটা সলভ করার জন্য আমার ওই ফিবোনাসি যে রিলেশনটা আর কি, সেই রিলেশনটা, ফিবোনাকি সিরিজের যে রিলেশন, সেই রিলেশনটা আর তৈরি হয়েছে। ফাংশন অফ n ইকুয়াল টু ফাংশন অফ n মাইনাস ওয়ান প্লাস ফাংশন অফ n মাইনাস টু। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন তুমি প্রশ্ন করতে পারো যে n তম মাস পরে আমার দ্বীপে কতগুলো খরগোশ থাকবে সেটা জানার দরকারটা কি? সেটা জানার কোনো প্রয়োজনীয়তা আছে? ওই দ্বীপে কতগুলো খরগোশ থাকলো সেটা কি আসলে আদৌ কোনো দরকারি? উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি সুন্দরবনে কতগুলো বাঘ আছে, কতগুলো হরিণ আছে, কতগুলো সাপ আছে, এটা জানার দরকার আছে? অবশ্যই স্যার আছে। কেন আছে? স্যার প্রয়োজন মানে কি? অনেক সময় গণনার প্রয়োজন পড়ে যে মানে সুন্দরবনে কতগুলা ভাগ আছে বা এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা বা হুম। এগুলোর জন্য। বিলুপ্ত হয়ে গেলে সমস্যা কোথায়? স্যার স্যার জীব বিলুপ্ত বৈচিত্র্য হয়ে রক্ষার স্বার্থে আমাদের জানতে হয় এগুলা। জানতে হয়। রাইট, জীববৈচিত্র্য। আমরা ছোটবেলায় জীববিজ্ঞানে পড়েছি জীববৈচিত্র্য। তার মানে বাঘের সংখ্যা, হরিণের সংখ্যা, সাপের সংখ্যা কোনো একটা যদি কমে যায় বা বেড়ে যায়, তাইলে এই ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে ইকোসিস্টেম যদি ধ্বংস হয়ে যায় তাহলে সুন্দরবন কি টিকে থাকবে? জি না স্যার। সুন্দরবন যদি টিকে থাকবে না, এবং সুন্দরবন যদি টিকে না থাকে তাহলে কি আমরা টিকে থাকবো? সুন্দরবন আমাদের কিন্তু প্রচুর বন্যা, জলোচ্ছ্বাস, ঝড় বাদল এগুলো থেকে অনেক প্রোটেকশন দেয়, তাই না? সুন্দরবন যদি না থাকে তাহলে এটার ইম্প্যাক্ট আমাদের পুরো বাংলাদেশের উপরে পড়বে না? জি স্যার। তাহলে এই ইকোসিস্টেম মেনটেইন করার জন্য আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে কতগুলো বাঘ থাকার কথা, কতগুলো আছে। যদি বেশি হয়ে যায় বাঘের সংখ্যা তাহলে কিছু সরিয়ে ফেলতে হবে অথবা মেরে ফেলতে হবে। আবার যদি কমে যায় তাহলে নতুন বাঘ সেখানে ঢুকাইতে হবে। শুধু বাঘের জন্য না, যে কোনো প্রজাতির জন্যই এটা প্রযোজ্য। বুঝতে পারছো? জি স্যার। তার মানে এটা কিন্তু বন বিভাগে যারা কাজ করে তাদের কাছে এরকম ফর্মুলা আছে যে বাঘ কতগুলো থাকার কথা আর কতগুলো আছে, হরিণ কতগুলো থাকার কথা, কতগুলো আছে, সাপ কতগুলো থাকার কথা, কতগুলো আছে, তাই না? জি স্যার। তাইলে
এই রিকারেন্স রিলেশন, প্রথম যে রিলেশনটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ হিসেবে আরো যদি বলা যায়, তোমার মাথায় কতগুলো চুল আছে বের করা যাবে? ও স্যার, কিভাবে বের করবা? স্যার এটা তো সম্ভব না স্যার, অনেক মানে টাফ হয়ে যাবে হুম? স্যার, এটা তো অনেক মানে কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ হচ্ছে কতগুলো চুল আছে এটা। তাইলে আমার কি লাগবে? কিন্তু এটা সম্ভব। পৃথিবীর ওজন কত বের করা যাবে? এটা যে অ্যাকুরেট হইতে হবে তা না, অ্যাপ্রক্সিমেট হইলেও হবে। পৃথিবীর ওজন বিজ্ঞানীরা বের করছে না? জি স্যার। কিভাবে করছে? দাঁড়িপাল্লা দিয়ে? না স্যার। হুম, তার মানে একটা ফর্মুলা দিয়ে করেছে, রিকারেন্স রিলেশন। আমার মাথায় কতগুলো চুল আছে সেটাও বের করা সম্ভব। কিভাবে সম্ভব? আমার মাথার কোন একটা ক্ষুদ্র অংশ আমি কনসিডার করব, সেইখানে কতগুলো আছে কাউন্ট করব, কারণ পুরা মাথা তো আর কাউন্ট করা সম্ভব না। সম্ভব? না স্যার, পুরো মাথা তো সম্ভব না। তাহলে ক্ষুদ্র অংশ যেটা সম্ভব, হয়তো 10টা 15টা 20টা চুল আমি কাউন্ট করলাম, পুরা মাথার এরিয়াটা আমি নিব, তারপরে ওইটা দিয়ে ওইটা ইন্টিগ্রেশন করব, তাহলে আমি পুরা মাথার একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন পাবো যে কতগুলো চুল আছে। বুঝতে পারছো? তার মানে আমি কিন্তু একই ফর্মুলা ব্যবহার করছি ফর দ্য হোল হেড। ক্লিয়ার? একইভাবে জি একটা মাঠে কতগুলো ঘাস আছে সেটাও কিন্তু ক্যালকুলেট করা যাবে। যাবে কিনা? জি স্যার, যাবতীয়। একটা গাছে কতগুলো পাতা আছে এটাও ক্যালকুলেট করা যাবে। তাহলে এই যে যে ফর্মুলা গুলো দিয়ে আমরা এটা করছি, ফর্মুলা এক একটার জন্য এক এক রকম হবে। এটাকে আমরা বলছি রিকারেন্স রিলেশন। তো ডাইনামিক প্রোগ্রামিং, কোনো প্রবলেম ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে যদি আমি সলভ করতে চাই, তাহলে সেটাকে প্রথমেই আমার যেটা লাগবে রিকারেন্স রিলেশন। সেকেন্ড যেটা আছে টেবুলার কম্পিউটেশন। তার মানে ওই রিকারেন্স রিলেশন ব্যবহার করে আমরা যে সাব প্রবলেম গুলো সলভ করছি, রিলেশন কিন্তু একটাই, একটা দিয়ে আমরা একটা পার্টিকুলার প্রবলেমের সবগুলো সাব প্রবলেম সলভ করব। কিন্তু যখন একটা সাব প্রবলেম থেকে আরেকটা সাব প্রবলেম আসবে তখন হয়তো ডেটা ডিফারেন্ট হবে। তার মানে রিলেশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর ভ্যালু ডিফারেন্ট হবে। তাইলে যে ভ্যালু গুলো আমি ক্যালকুলেট করছি সেটা টেবুলার কম্পিউটেশনে আমরা সেটা সেভ করে রাখছি, কম্পিউট করছি এবং সেটা টেবিলের ভিতরে সেভ করে রাখছি। এটা হলো আমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ যেটা, সেটা হলো ট্রেস ব্যাক। আমরা অনেক সবগুলো সাব প্রবলেম সলভ করছি, কিন্তু দেখা যাবে যে আলটিমেট সলিউশনটা আমার সবগুলো সাব প্রবলেমের সলিউশন থেকে আসেনি। আলটিমেট সলিউশনটা আসছে হয়তো গুটি কয়েক সাব প্রবলেমের সলিউশন থেকে। তো ওইটা বের করার জন্য কোন কোন সাব প্রবলেমের সলিউশন থেকে আমি ফাইনাল সলিউশনটা পাচ্ছি, আমাকে ট্রেস ব্যাক করতে হবে। ট্রেস ব্যাকটা অনেকটা, যখন চোর চুরি করে নিয়ে যায়, পুলিশ যখন সেটা ইনভেস্টিগেট করতে আসে, তখন সে দেখে যে চোরের পায়ের ছাপ দেখে, ছাপ দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করে চোর কোন দিক দিয়ে পালিয়েছে। করে না এরকম? তার মানে পায়ের ছাপ দেখে ওইটা সে ট্রেস ব্যাক করে যে কিভাবে, হাউ দ্য থিপ লেফট। এটাকে আমরা বলছি ট্রেস ব্যাক। এখানেও ট্রেস ব্যাক আছে। তাইলে কোনো প্রবলেম ডিপি দিয়ে যদি আমরা সলভ করতে চাই, আমার কয়টা স্টেপ আছে এটা কিন্তু 3টা। মনে রাখতে হবে। 3টা স্টেপ। নাম্বার 1 রিকারেন্স। রিকারেন্স, ট্রাভেলার আর হচ্ছে ট্রেসব্যাক। রিকারেন্স শেষ হয়নি কিন্তু, রিকারেন্সের পরে আরেকটা শব্দ আছে, রিলেশন। রিকারেন্স রিলেশন। হ্যাঁ, শুধু রিকারেন্স বললে হবে না কিন্তু। রিকারেন্স শব্দটার অর্থ হলো বারবার ফিরে আসা। তার মানে একই ফর্মুলা আমি বারবার ব্যবহার করছি, এখন এটাকে রিকারেন্স বলে।
রিকারেন্স রিলেশন। সেকেন্ড, ট্রাবুলার কম্পিউটেশন। ট্যাবুলার না, টেবুলার, টেবিল হ্যাঁ, থেকে, ট্রাবুলার। জি স্যার। টেবুলার কম্পিউটেশন। থার্ড, ট্রেসব্যাক। ট্রেসব্যাক। ওকে, জি স্যার। তাহলে এই তিনটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখানে ফিবোনাচি নাম্বার রাখো। প্রথম দুইটার জন্য এটা ফিক্সড, যেহেতু এটা বাউন্ডারি কন্ডিশন। 0 আর 1 এটার ক্ষেত্রে কোনো ফর্মুলা কাজে লাগবে না। ফর্মুলাটা মূলত ওই যে আমরা n দিয়ে করেছি, ওরা i দিয়ে করেছে। ফাংশন অফ i ইকুয়াল টু ফাংশন অফ i মাইনাস 1 প্লাস ফাংশন অফ i মাইনাস 2, মানে আগের দুইটার যোগফল। ওকে, ট্রি আকারে এভাবে আঁকা যায়। দেখো এখানে যে F10টা বের করেছে, এটা কি ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করেছে নাকি ডিভাইড এন্ড কনকার, বলতে পারবে? এখানে যে ওয়েতে ওরা করেছে, স্যার ডিভাইড এন্ড কনকর। ডিভাইড এন্ড কনকার। তাহলে এটা যদি আমি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করতে চাই, এটার কি পরিবর্তন আসবে? ওই F8 হবে দুইটাই অথবা F9 হবে দুইটাই, এমন হুম? দেখো এখানে একই টার্ম বারবার আছে, যেমন F8 এখানেও আছে, এখানেও আছে, F7 এখানেও আছে, এখানেও আছে, তাই না? জি স্যার। তার মানে ওরা বারবার বের করেছে। কিন্তু আমরা যদি ডাইনামিক প্রোগ্রামিং করি তাহলে একবারই স্যার করেন। F8 করার পরে এটা তো আমি সেভ করে রাখবো, তখন ওইটা জাস্ট জি স্যার। F9 এর সাথে যখন F10 বের করবো F9 এর সাথে যোগ করবো, আমাকে নতুন করে F8 আর বের করতে হবে না। হবে না। জি স্যার। আমার কমপ্লেক্সিটি কিন্তু অনেক কমে যাবে। এখানে ফিবোনাকি নাম্বার গুলো আছে, দেখো যেকোনো একটা পার্টিকুলার নাম্বার যদি তুমি বের করো, যেমন F7 এর ভ্যালু হলো 13। 13টা আমরা কিভাবে পাচ্ছি? F6 এবং F5 এই দুইটার যোগ যোগ করে, যোগ করে। তাই না? জি স্যার। আবার F9টা পাচ্ছি F8 আর F7 এই দুইটা যোগ করে, 13 আর 21 34। ওকে, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম ক্যারেক্টারাইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অপটিমাল সলিউশন। তার মানে অপটিমাল সলিউশনের স্ট্রাকচারটাকে ক্যারেক্টারাইজ করছি। যখন আমরা রিকারেন্স ফর্মুলাটা বের করছি, তখন কিন্তু আমার মাথায় অপটিমাল বিষয়টা আছে, যে কিভাবে অপটিমাল সলিউশনটা পাই, ওইভাবে কিন্তু আমাকে রিলেশন বা ফর্মুলাটা বের করতে হবে। Recursively define the value of an optimal solution. Compute the value of an optimal solution in a bottom-up fashion. Construct an optimal solution from computed information. তার মানে প্রসেসটা কিভাবে কাজ করে আর কি সেটা দিয়েছে। তিনটা স্টেপ আমরা অলরেডি দেখেছি ডাইনামিক প্রোগ্রামিং এ, ওই তিনটাই কিভাবে কাজ করে সেটা আমরা এখানে দেয়া আছে। তো আমরা যখন এক্সাম্পল গুলো আলোচনা করব, তখন আসলে দেখব যে কিভাবে আসলে আমরা কাজগুলো করি। তো যে প্রবলেম গুলো আমরা ডিপি দিয়ে সলভ করব, একটা প্রবলেম হলো আমাদের ন্যাপস্যাক প্রবলেম। ন্যাপস্যাক প্রবলেম কি আমরা এর আগে অন্য কোনো স্ট্র্যাটেজিতে করেছি? না স্যার। করিনি।
গ্রিডি দিয়ে কিভাবে করে সেটা প্রসেসটা করছি বাট কোড করিনি। না, আমি কোডের কথা বলছি না, প্রবলেমের কথা বলছি। গ্রিডি দিয়ে দেখছি স্যার, সেটা ছিল ওই আমাদের কি বলে 01 ন্যাপস্যাক ছিল স্যার, ফ্র্যাকশনালটা ছিল না। ফ্র্যাকশনালটা ছিল না। জি না স্যার। গ্রিডি দিয়ে কি আমরা 01 করেছি? ফ্র্যাকশন তো করছি স্যার, কারণ আমরা যে দশমিক মান নিতে পারছিলাম। ফ্র্যাকশনালটা করেছি, রাইট। গ্রিডি দিয়ে আমরা ফ্র্যাকশনালটা করেছি, 01টা আমরা করিনি। সরি স্যার। 01টা করব হলো ডিপি দিয়ে, বুঝতে পারছো? ফ্র্যাকশনাল আর 01 এর ভিতরে ডিফারেন্স কি? স্যার এই যে দশমিক আছে আর এটাতে আর দশমিক না, ওটা খালি পূর্ণ সংখ্যা স্যার। ফ্র্যাকশনালে স্যার জিনিসপত্রগুলোকে ভাঙা যাবে, ভাঙে ভ্যালু নিতে পারি আমরা, পাই না। বাট 01 ভেঙে নিতে পারবো না। ফ্র্যাকশনের ক্ষেত্রে আইটেমগুলো আমি ভাঙতে পারবো, আর 01 এর ক্ষেত্রে আইটেমগুলো ভাঙা যাবে না, তাই তো? জি স্যার। তাহলে 01টা কিন্তু আমরা গ্রিডি দিয়ে সলভ করিনি, আমরা ডিপি দিয়ে সলভ করব। তাহলে এটা একটা एग्जांपल 01 ন্যাপস্যাক প্রবলেম। আর একটা প্রবলেম আমরা দেখেছি গ্রিডি অ্যালগরিদমে, কয়েন চেঞ্জ প্রবলেম। কয়েন চেঞ্জ প্রবলেমে কি আমার এরকম কোন সিনারিও আসছিল না যে অপটিমাল সলিউশন দিচ্ছে না, অপটিমাল সলিউশন আছে কিন্তু গ্রিডি অ্যালগরিদম দিতে পারছে না, এরকম ছিল স্যার। সিচুয়েশন হয়েছে না? জি স্যার। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? ওই যে 50 টাকা ভাঙতে দিতে হবে, আছে হলো 30 টাকা, 25 টাকা আর 10 টাকা। 10 টাকা 30 তাহলে গ্রিডি দিয়ে করলে কয়টা নোট লাগবে? স্যার তিনটা স্যার। তিনটা। স্যার 5টা 10 টাকা নোট। হ্যাঁ, গ্রিডি অপটিমাল দিবে না স্যার। 10 টাকার নোট। গ্রিডি দিয়ে করলে কি 5টা 10 টাকার নোট 30 নিবে? টাকা একটা, না ঠিক আছে ঠিক আছে 10 টাকা দুইটা। ঠিক আছে। রাইট, 30 টাকা নিবে, তারপরে 10 টাকা দুইটা নিবে, তাহলে তিনটা। কিন্তু এটা কি অপটিমাল? না স্যার, না স্যার অপটিমাল না। 25 টাকা দুইটা, অপটিমাল কি? 25 টাকা দুইটা 25 টাকা। 25 টাকার নোট দুইটা নিলেই তো হয়, তাহলে দুইটা নোটেই তো ভাঙতি দেওয়া যায়। তার মানে আমরা দেখছি যে গ্রিডি এক্ষেত্রে অপটিমাল সলিউশন আছে কিন্তু দিতে পারছে না। তাহলে এই সিচুয়েশনে আমরা কি করব? এই সিচুয়েশনে আমরা ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করব, এবং তখন আমরা দেখব যে ডাইনামিক প্রোগ্রামিং আসলে অপটিমাল সলিউশন দিতে পারছে কিনা। ওকে, এটা আরেকটা एग्जांपल, 01 ন্যাপস্যাক একটা एग्जांपल, তারপরে ডিপি কয়েন চেঞ্জ এটা আরেকটা एग्जांपल। এটার সাথে আরো আমরা দেখব LCS লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। এটা হলো এই যে আমরা ডিএনএ ম্যাচ করি না, ডিএনএ একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ ম্যাচ করি, দেখছিলাম। ওই ডিএনএ ম্যাচিং এ একটা কাজে লাগে, মানে দুটো স্ট্রিং এর ভিতরে সিমিলারিটি বের করার জন্য আমার LCS লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এই প্রবলেমটা লাগে। এটা আমরা ডিপি দিয়ে সলভ করব। ওকে, আরেকটা আছে সিমিলার LIS লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, এটা আমরা দেখব। টোটাল 4টা প্রবলেম আমরা দেখব ডিপি তে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের জি স্যার। লেকচারটা এই পর্যন্তই ছিল। আজকে আর নতুন কোনো প্রবলেম আমরা আলোচনা করব না, নেক্সট উইক থেকে আমরা নতুন প্রবলেম শুরু করব ইনশাআল্লাহ। আর আমাদের কিছু ক্লাস আসলে মিস হয়েছে ঈদের আগে দিয়ে, আমরা হয়তো অনলাইনে হোক আবার যেভাবেই হোক আমরা একটু মেকআপ করে নিব আর কি, ঠিক আছে? তা নাহলে আমাদের সিলেবাসটা শেষ করা একটু হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। অলরাইট, জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদেরকে আমি ছেড়ে দিব। তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা একটু একটা এক্সেল শিটে দিয়ে দাও। কতজন আছো? 27 নাকি?